হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তি কি পাঠশালা, ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটারভাবে। বন্ধুরা, আমরা এসবিআই ক্লার্কশিপে প্রিলিমসের পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করছি। 2020, 2019 আমরা 2 বছরের কোয়েশ্চেন নিয়ে আলোচনা অলরেডি করে ফেলেছি। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারো, আই বাটন থেকে দেখতে পারো। আজকের ভিডিওতে আমরা 2018 এসবিআই ক্লার্ক প্রিলিমসের পরীক্ষার বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি এবং সেই কোয়েশ্চেনগুলো আমরা ডিসকাশন করব। কোয়েশ্চেনের প্যাটার্ন কীরকম, কীভাবে কোয়েশ্চেনগুলো কত ইজিলি আমরা এলিমিনেশন প্রসেস ফলো করে সলভ করতে পারি, সেই সমস্ত কিছু নিয়ে আজকে ডিসকাশন করতে চলেছি। আশা করি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে এবং তোমরা পুরো ক্লাস মন দিয়ে দেখবে। কারোর কোথাও কোনো ডাউট হলে অবশ্যই আমাকে সেটা তোমরা কমেন্টে লিখে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে শুরু করছি আজকের লেসন। আজকের প্রথমে সেট আপ ডিডাকশনটা একবার ভালো করে দেখেন। ডিডাকশনে বলা হচ্ছে যে এখানে আমাদের কি করতে বলা হয়েছে, এখানে কিছু এরর আছে সেন্টেন্সে, সেই এরর কারেকশন করতে বলা হয়েছে। ওকে, যদি কোনো এরর না থাকে তাহলে সেখানে নো এরর অপশন চুজ করতে বলা হয়েছে। ভেরি গুড। ফার্স্ট সেন্টেন্সে কি আছে, দ্য রুলিং পার্টি স্টুড ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য বিল অ্যান্ড ওয়াজ রেডি টু স্টেক দেয়ার পলিটিক্যাল এক্সিস্টেন্স। দ্য রুলিং পার্টি স্টুড ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য বিল, রুলিং পার্টি ইমপ্লিমেন্টেশন অফ দ্য বিল, নতুন বিল নিয়ে আসার জন্য, বিলটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা দাঁড়িয়েছে, তারা সাপোর্ট করছে বিলটাকে। অ্যান্ড ওয়াজ রেডি টু, তারা রেডি ছিল স্টেক দেয়ার পলিটিক্যাল এক্সিস্টেন্স, তাদের পলিটিক্যাল যে এক্সিস্টেন্স, রাজনৈতিক যে অস্তিত্ব, সেই রাজনৈতিক অস্তিত্বকে তারা মানে একদম দাঁওতে লাগাতে প্রস্তুত ছিল, মানে একদম রিস্ক নিতে প্রস্তুত ছিল, তাই তো, স্টেক দেয়ার পলিটিক্যাল এক্সিস্টেন্স। এখন এই যে দেয়ারটা বলছে, আমরা কিন্তু এখানে একটাই মাত্র পলিটিক্যাল পার্টি দেখছি, রুলিং পার্টি, একটাই পার্টি, তাই তো, সিঙ্গুলার। তাহলে এইখানে যখন একটাই পার্টি সিঙ্গুলার বলছে, তখন এখানে দেয়ার কি করে, তাদের কি করে আসছে? এটা কিন্তু সম্ভব না। যদি এখানে সিঙ্গুলার পার্টি বলছে, তাহলে এখানে উচিত ছিল ইটস, তাহার বা তার পলিটিক্যাল এক্সিস্টেন্স। এখানে কিন্তু দেয়ার হচ্ছে প্লুরাল, মানে এটা কিন্তু হবে না। সুতরাং আমাদের ভুল আছে হচ্ছে আমাদের ডি নাম্বার অংশ, লাস্টের পোর্শনে, এখানে দেয়ার হবে না, এখানে ইটস হবে, তাই তো। যেহেতু পলিটিক্যাল পার্টি একটা সিঙ্গুলার নাম্বার, সিঙ্গল পার্টি, তাই জন্য আমরা তাদের ক্ষেত্রে যে প্রোনাউনটা ইউজ করব সেটা ইটস হবে। ওকে, সো আমাদের উত্তর হবে অপশন নাম্বার ডি। কোয়েশ্চেন নাম্বার 2, delegation is the transfer of authority through superior to subordinate at different levels in an organized sector. সো ডেলিগেশন বলতে কি বোঝাচ্ছে, ট্রান্সফার অফ অথরিটি থ্রু সুপিরিয়র টু সাবঅর্ডিনেট, মানে সুপিরিয়র থেকে সাবঅর্ডিনেটে আমার যে অথরিটিটা, আমার যে কর্তৃত্বটা, সেটা ট্রান্সফার করছে, তাই তো। ওকে, এবার একটা জিনিস খুব কমন, যখন আমরা কোনো জায়গা থেকে কোনো জায়গাতে যাচ্ছি বা কোনো জায়গা থেকে কোনো কিছুকে ট্রান্সফার করা হচ্ছে, তখন আমরা কি ইউজ করি, ইউজুয়ালি কিন্তু আমরা ফ্রম ইউজ করি, তাই তো। মানে এখান থেকে এইখানে, মানে ফ্রম থেকে টু, এইটা আমরা ইউজ করি, তাই তো। কিন্তু এখানে আমরা থ্রু দেখতে পাচ্ছি, থ্রু সুপিরিয়র টু সাবঅর্ডিনেট, এখানে কিন্তু থ্রু হবে না, এখানে কিন্তু ফ্রম হওয়া উচিত ছিল। তার মানে আমাদের যে অপশনটা আছে অথরিটি থ্রু সুপিরিয়র টু সাবঅর্ডিনেট, অপশন বি, সেটা কিন্তু ভুল আছে। এখানে থ্রু হবে না, এখানে ফ্রম হবে, অথরিটি ফ্রম সুপিরিয়র টু সাবঅর্ডিনেট। ওকে, next question, it must be noted that decentralization should be applied along with caution as it can lead to organizational disintegration. ডিমনিটাইজেশন নিয়ে কথা বলা হচ্ছে, ইট মাস্ট বি নোটেড দ্যাট, এটা একদম ঠিক আছে, ডিসেন্ট্রালাইজেশন শুড বি অ্যাপ্লাইড, এটাও ঠিক আছে, অ্যালং উইথ কশন। এখানে শুড বি অ্যাপ্লাইড উইথ কশন বললেই কিন্তু হতো, এখানে কিন্তু অ্যালংটা বলার দরকার নেই। মানে অ্যালং মানে হচ্ছে কোনো কিছু সঙ্গে তুমি যখন যাচ্ছ, কোনো কিছু সঙ্গে ব্যাপারটা ঘটছে, তো এখানে অ্যালংটা কিন্তু একদমই মানে আননেসেসারিলি বসানো হয়েছে। ইট শুড বি অ্যাপ্লাইড উইথ কশন, সাবধানতার সঙ্গে এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে, ডিসেন্ট্রালাইজেশনটা অ্যাপ্লাই করতে হবে। সো আমরা বলতে পারি এখানে অ্যালংটা বসবে না, তার মানে অপশান নাম্বার সি, যেখানে অ্যালং আছে সেটা কিন্তু ভুল দেওয়া আছে, তো অপশান নাম্বার সিটা হবে আমাদের সঠিক অপশন। Question number 4, sometimes when you are used to see a player in the commentary box
ওভার এ লং পিরিয়ড ইউ টেন্ড টু ফরগেট হোয়াট আ গ্রেট প্লেয়ার হি ওয়াজ। কখনো কখনো তুমি যখন কোনো ভালো প্লেয়ারকে কমেন্ট্রি বক্সে দেখবে অনেকক্ষণ সময় ধরে বা অনেক দিন ধরে, তুমি ভুলে যেতে শুরু করবে যে সেও কখনো খুব বড় একজন প্লেয়ার ছিল। ডেফিনেটলি আমরা অনেক বড় বড় প্লেয়ারদেরকে রিটায়ারমেন্টের পরে গিয়ে কমেন্ট্রি বক্সে কমেন্ট করতে দেখি, বাট দ্যাট ডাজেন্ট মিন কি আমরা ভুলে যাই তারা খুব বড় প্লেয়ার ছিল। নো, সেরকমটা হয় না। বাট এনিওয়ে, আমাকে এখানে গ্রামাটিক্যাল এরার খুঁজতে হবে। এখানে গ্রামাটিক্যাল এরার কোথায় আছে? সামটাইমস ওয়েন ইউ আর ইউজ টু, এখানে কিন্তু গ্রামাটিক্যাল এরার নেই। দেখো এখানে ইউজ টু বলা হচ্ছে, মানে এখানে একটা অভ্যেসের কথা বলা হচ্ছে, তাই তো, ইউজ টু। ওকে, তারপরে বলছে টু সি আ প্লেয়ার। ওকে, এইখানে টু সি আ প্লেয়ার, এখানে সি আ প্লে, এখানে ইউজ টু, এইটা কিন্তু ইনফিনিটিভের টু নয়, এটা কিন্তু ইনফিনিটিভের টু নয়। ইউজ টু মানে কিন্তু এখানে হ্যাবিট বোঝানো হচ্ছে, এবং এইখানে কিন্তু আমরা সি না বলে এখানে আমাদেরকে একটা জিরান্ড বসাতে হবে, যেটা হবে ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি বসিয়ে আমরা জিরান্ড বসাবো, এবং জিরান্ডটা সেখানে নাউনের মতো কাজ করবে, সেটা নাউনের মতো কাজ করবে। সো আমরা এখানে বলতে পারি ইউজ টু সিইং। ওকে, এখানে ইউজ টু হচ্ছে কিন্তু অভ্যেস বোঝাচ্ছে, কি দেখতে অভ্যস্ত ছিল, তো তখন এখানে আমাদের নাউন বসাতে হবে, তাই তো। নাউন বলতে এখানে সিইং বসবে এবং সেটা জিরান্ড হয়ে যাবে, সেটা নাউনের মতো ব্যবহার করব আমরা। সুতরাং আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো এবং সেটা কিন্তু আলটিমেটলি নাউনের মতো কাজ করবে। এবং এখানে যে ইউজড টু আছে, এটা কিন্তু ইনফিনিটিভের টু নয়, এটা কিন্তু প্রেপোজিশন। ইউজডের পরে টু বসানো হয়েছে, ফ্রেজ তৈরি হচ্ছে ইউজ টু, মানে অভ্যেস বোঝানো হচ্ছে। এবং সেটা যদি এটা ইনফিনিটিভ হতো তাহলে কিন্তু টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, সেটা ঠিক ছিল। কিন্তু যেহেতু এটা ইনফিনিটিভ নয় এবং এখানে আমাকে জিরান্ড বা নাউন ইউজ করতে হবে, তো এই ভার্বকে নাউন কিভাবে ইউজ করা যায়? ভার্বের সাথে আইএনজি বসিয়ে সেটাকে নাউন হিসাবে আমরা ইউজ করতে পারি। সুতরাং এটা সিইং হবে। তাই আমাদের ভুলটা রয়েছে অপশন বিতে, সি আ প্লেয়ার, এটা কিন্তু হবে না। ওকে, সো অপশন নাম্বার বি হবে সঠিক অপশন। Question number 5. There is no one I have met or heard of whom I can consider knowledgeable than my English teacher. Okay, there is no one, এমন কেউ নেই, I have met or heard of, আমি যার সাথে দেখা করেছি বা যার কথা শুনেছি, whom I can consider, যাকে আমি মনে করতে পারি knowledgeable, খুব ভালো পড়াশোনা জানা, নলেজ ওয়ালা লোক, দ্যান মাই ইংলিশ টিচার, আমার ইংলিশ টিচারের থেকে। দেখো এখানে দ্যান বলা হচ্ছে, দ্যান মানে কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি, তাই তো। মানে আমি আমার ইংলিশ টিচারের থেকে ভালো নলেজেবল কারোর কথা শুনিনি বা কারোর সাথে আমার পরিচয়ও হয়নি। তো যখন এটা কম্পারেটিভ ডিগ্রি আমরা ইউজ করছি, দ্যান ইউজ করছি, তখন কিন্তু তার আগে আমরা কম্পারেটিভ যে অ্যাডজেক্টিভটা সেটা ইউজ করে থাকি, এবং সেটা কি হয়, সেটা আমরা জানি মোর বা আর এরকম বসে। তো যেহেতু এখানে নলেজেবল, এর সাথে আর যোগ করা যাবে না, তাই আমরা তার আগে মোর বসাবো। সো মোর নলেজেবল, যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি বসছে, দ্যান বসেছে কম্পারেটিভ ডিগ্রি, তার আগে আমাকে সবসময় কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে। এবং এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে মোর নলেজেবল, মোর বিউটিফুল, মোর ইন্টেলিজেন্ট, ওকে, এই রকম জিনিসগুলো আমরা ইউজ করে থাকি, অ্যাডজেক্টিভসগুলো। সুতরাং আমাদের ভুলটা আছে নলেজেবল এই পার্টে, মানে অপশন নাম্বার সিতে ভুল আছে। নেক্সট সেট আপ ডিরেকশন, সেখানে বলছে ফাইন্ড আউট এরার, দেয়ার ইজ এনি এরার ইন ইট। ওকে ওকে ওকে, সেন্টেন্সে আছে, সেন্টেন্সে আমাকে এরার খুঁজতে হবে। ওকে, লেটস ডু দিস। The teacher instructed the students to have a thoroughly reading of each chapter mentioned in the syllabus. Okay, the teacher instructed the students, এখানে কিন্তু কোথাও ভুল দেখতে পাচ্ছি না। To have a thoroughly reading, okay, এখানে রিডিংটা হচ্ছে কি করা হচ্ছে, রিডিংটা নাউন, তাই তো। টু হ্যাভ a thoroughly reading, কি করতে বলা হয়েছে, ভালো করে পড়তে বলা হয়েছে। সো এখানে পড়া মানে এই যে রিডের সাথে আইনজি যোগ করা হয়েছে, যেটা একটু আগে আমরা বললাম জিরান্ড ইউজ করা হয়েছে, নাউন, তাই তো। এটাকে কিন্তু আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি। সো আমরা বলতে পারি যে এটা রিডিং, এটা নাউন। তাহলে এই নাউনের আগে আমরা ইউজুয়ালি অ্যাডজেক্টিভ বসাই।
নাউনের আগে আমরা ইউজুয়ালি অ্যাডজেক্টিভ কিন্তু বসিয়ে থাকি। তাহলে যদি আমরা থারোলির অ্যাডজেক্টিভ বসাই তাহলে কিন্তু এলওয়াইটা হবে না, তাহলে সেটা হয়ে যাবে থারো রিডিং। ওকে, সো থরো রিডিং। তাহলে এই যে থরো, এটা কিন্তু ভুল আছে, এখানে থারলি হবে না, থরো হবে। তার মানে অপশন নাম্বার বি, এই 2তে কিন্তু আমাদের ভুল আছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই যে এরার কারেকশনগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা নিয়ম ফলো করছো গ্রামারে, এবং এইগুলো কিন্তু খুব বেসিক নিয়ম। তোমাদের কিন্তু ইংলিশ গ্রামার কিংবা টেন্সের খুব ভালো আইডিয়া থাকতে হবে। আমার চ্যানেলে তোমরা টেন্সের ওপরে বিভিন্ন ক্লাসের ভিডিও তোমরা পাবে, সেখান থেকেও কিন্তু তোমরা টেন্স সম্পর্কে বা গ্রামারের বিভিন্ন রুলস সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, the shortest boy of the school didn't hesitate to join the basketball team which was full of tall boys. The shortest boy of the school, স্কুলের shortest boy didn't hesitate to join, সে একদম হেজিটেট করেনি যোগ দিতে বাস্কেটবল টিম which was full of tall boys. ওকে, এখানে ভুলটা কোথায় আছে? দ্য শর্টেস্ট বয়, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, তো শর্টেস্ট সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। এবার যখন সুপারলেটিভ ডিগ্রিটা আমরা ইউজ করছি এবং আমরা দেখতে পাচ্ছি এই স্কুল, এটা কিন্তু সিঙ্গুলার, তাই তো, স্কুলটা সিঙ্গুলার আছে, তখন কিন্তু তার আগে আমাদের যে প্রেপোজিশনটা বসে সেটা কিন্তু ইন বসে। মানে যখন সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছি এবং তারপরে আমাদের যে সিঙ্গুলার নাম্বারটা আছে, নাউনটা আছে, তার আগে কিন্তু আমাদের ইন বসবে। ওকে, মানে শর্টেস্ট বয় ইন দ্য স্কুল হবে, ইন দ্য স্কুল হবে যদি সেটা সিঙ্গুলার কোনো জায়গার নাম বা গ্রুপের নাম এরকমটা বলা হয়ে থাকে। ওকে, আর যদি সেটা কোনো প্লুরাল নাম্বার থাকতো তাহলে কিন্তু সেখানে অফ বসতো। যেমন তুমি বলতে পারো যে সানডে, সানডে সানডে ইজ দি বলতে পারো বেস্ট ডে, সানডে ইজ দি বেস্ট ডে। এখানে বেস্ট ডে এটা কিন্তু সুপারলেটিভ, তাই তো, গুড, বেটার, বেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, বেস্ট ডে। তারপরে দেখো অফ দ্য উইক বলছি, উইক মানে কি? উইক মানে 7 সপ্তাহ, মানে 7 দিনের একটা কালেকটিভ নাউন। তো তাহলে এই যে উইক রয়েছে মানে এটা কিন্তু প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে দেখো আমরা এখানে অফ বসিয়েছি যখন সুপারলেটিভ বলছিলাম, কিন্তু এখানে স্কুল হচ্ছে সিঙ্গুলার, তাই সেক্ষেত্রে যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করছি তার আগে আমরা ইন বসাবো। ওকে, দ্য শর্টেস্ট বয় ইন দ্য স্কুল। ওকে, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রুল, এবং তোমাদের কিন্তু এটা খুব ট্রিকি, এটা কিন্তু একটু কঠিন ছিল, সহজে কিন্তু মনে করা ডিফিকাল্ট ছিল পরীক্ষার প্রেশারের মধ্যে। বাট এনিওয়ে, তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তোমরা কিন্তু ডেফিনেটলি ক্র্যাক করতে পারবে। আর ব্যাংকিং যে কোনো পরীক্ষাতে আইবিবিএস বলো বা এসবিআই পিও বলো, সেক্ষেত্রে কিন্তু ফ্লুয়েন্সিটা প্রচণ্ডভাবে আমরা দরকার হয়। ফ্লুয়েন্সি, কত স্পিডে তুমি কত অ্যাকিউরেটলি কাজ করতে পারছো, এবং আমরা দেখব এর পরবর্তীতে কিভাবে তুমি এলিমিনেশন প্রসেস ফলো করে খুব সহজেই তোমরা সঠিক অপশানটা বেছে নিতে পারো। নেক্সট কোয়েশ্চেন, ইন সাচ delicate matters we often take his advice as he has been effectively handling such cases for a decade. ওকে, এক্ষেত্রে কিন্তু in such delicate matters we often take his advice as he has been effectively handling, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, such cases for a decade, এটা কিন্তু একদম ঠিক আছে, কোথাও কিন্তু ভুল নেই। সুতরাং এই কোয়েশ্চেনে আমরা অপশন নাম্বার ই চুজ করব, কারণ এখানে নো এরর। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9, as the festival approaches, ওকে সরি, এখানে সেট অফ ডিডাকশন পড়া হয়নি, সেট অফ ডিডাকশনে ছিল এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অ্যাপ্রোপ্রিয়েট যে শব্দগুলো বসবে তার মধ্যে থেকে একটা শব্দ বেছে নিতে হবে। এখানে যতগুলো দেওয়া রয়েছে ওয়ার্ডস তার মধ্যে থেকে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা বেছে নিতে হবে কমপ্লিট করার জন্য। ওকে, অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অ্যাপ্রোচেস দ্য নাম্বার অফ কাস্টমার্স, যখন ফেস্টিভ্যালটা এগিয়ে আসে তখন কাস্টমারের সংখ্যাটা কি হয়? will have increased, has increasing, will be increased, increases, increased। একটা জিনিস লক্ষ্য করো, এখানে অ্যাজ দি ফেস্টিভ্যাল ইন অ্যাপ্রোচেস, মানে এটা সাবজেক্ট আছে এবং এটা ভার্বের সাথে দেখো প্রেজেন্ট ফর্ম আছে, তাই তো, অ্যাপ্রোচেস মানে এটা কিন্তু প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা ফ্যাক্ট বলছে, যখন উৎসব এগিয়ে আসে তখন কাস্টমারের সংখ্যাটা বাড়ে,
এবার এখানে দেখো যদি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে তার মানে কিন্তু এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্সই বসবে এবং সেক্ষেত্রে ভার্ব হচ্ছে ইনক্রিজেস, ভার্বের সাথে এস বা ইয়েস বসবে। যেহেতু নাম্বার অফ কাস্টমার, নাম্বারটা কিন্তু একটা সিঙ্গুলার, ওকে, এবং সিঙ্গুলারের সাথে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করি, তার জন্য এটা ইনক্রিজেস হবে। এখানে কিন্তু ইনক্রিজড পাস্ট টেন্স হবে না, উইল বি ইনক্রিজড ভয়েস চেঞ্জ হবে না, হ্যাজ ইনক্রিজিং এটা কোনো টেন্স হয়নি, উইল হ্যাভ ইনক্রিজ না এরকম কোনো টেন্স হবে না এখানে। এখানে যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স তাই জন্য এখানে ইনক্রিজেস হবে, কারণ এখানেও ভার্বের সাথে এস বা ইয়েস বসবে। Question number 10. You will have to undergo a dash of tests before the interview. ইন্টারভিউ আগে তোমাকে অনেকগুলো টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, অনেকগুলো টেস্ট। দেখো এটা খুবই কমন একটা ইউজ, এবং তোমরা যারা ক্রিকেট খেলো সেখানে কিন্তু সিরিজ অফ টেস্ট ম্যাচেস এরকম কিন্তু বলা হয়ে থাকে। সো সিরিজ অফ টেস্ট কিন্তু তোমরা একদম সঠিকভাবে কোনো রকম ডাউট ছাড়াই কিন্তু খুব ইজিলি তোমরা এখান থেকে অপশন চুজ করতে পারবে। Question. One has to be very dash during the monsoons as the road becomes slippery. কাউকে ওয়ান হ্যাজ টু বি ভেরি ড্যাশ, খুব সাবধান হতে হবে ডিউরিং দ্য মানসুনস, বৃষ্টির সময়, বিকজ রোডসগুলো খুব স্লিপারি হয়ে যায়। সো ওয়ান হ্যাজ টু বি ভেরি স্মার্ট, এখানে স্মার্টনেসের কোনো ব্যাপার নেই, কিন্তু রাস্তায় স্লিপারি, স্মার্টনেসের সাথে কী করবে, একবার স্লিপ করে গেলে তো গেল, তো স্মার্টনেস দিয়ে কাজ হবে না। প্রেজেন্টেবল মানে দেখতে ভালো হবে না, এটাও একদম যাচ্ছে না। প্রিপেয়ার্ড, ভেরি প্রিপারেশনটা কীরকমভাবে নেবে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। হেলথি হতে হবে, স্বাস্থ্যবান হতে হবে, এটাও কিন্তু ঠিক যাচ্ছে না। সব থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হলো কশাস, মানে সাবধান হতে হবে। ওয়ান হ্যাজ টু বি ভেরি কশাস, সাবধান হয়ে রাস্তা চলতে হবে মনসুনের সময়। Question number 12. The judge used his dash in settling the matter. জাজ ইউজ করেছে তার কোন পাওয়ারটা ব্যাপারটাকে সেটেল করার জন্য। এখানে ইউজড হিজ নো, নোটা মানে ভার্ব হচ্ছে, এখানে ইউজড হিজ কিন্তু আমাদের নাউন ইউজ করা উচিত, তাই তো? তাহলে এখানে যদি নলেজ থাকতো তাহলে কিন্তু কাজে দিত, বাট এটা নো আছে, ভার্ব, এটা কিন্তু হবে না। ট্যাকটিক্স, জাজের ট্যাকটিক্সের দরকার নেই, কোনো অ্যাকশন বা কিছু, সেটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। ব্রেনস, বুদ্ধি, না এটাও দরকার নেই। বায়াস, জাজদের তো বায়াস একদম হওয়া উচিত নয়, কারোর ক্ষেত্রেই কোনো পার্টির ক্ষেত্রে বায়াসনেস দেখানো উচিত নয় জাজের ক্ষেত্রে, তাকে নিউট্রাল থেকে জাজমেন্ট দেওয়া উচিত। সো ডিসক্রিশন পাওয়ার, ডিসক্রিশন পাওয়ার মানে হচ্ছে তার নিজস্ব যে ফ্রিডম টু ডিসাইড হোয়াট শুড বি ডান, মানে কী করতে হবে সেটা যে ডিসিশন নেওয়ার যে পাওয়ার সেটা কিন্তু জাজের আছে। সুতরাং আমরা বলতে পারি দ্য জাজ ইউজড হিজ ডিসক্রিশন, এটা হবে আমাদের সঠিক অপশন। Question number 13. The board members could not arrive at a dash regarding the employee. বোর্ড মেম্বাররা কিছুতেই উপস্থিত হতে পারলো না একটা নির্দিষ্ট সিদ্ধান্তে রিগার্ডিং দ্য এমপ্লয়ি, এই এমপ্লয়ীদের নিয়ে কী করবে। সো অ্যারাইভ অ্যাট এ প্রগ্রেস হয় না, অ্যারাইভ অ্যাট এ পলিসি হয় না, ডিসেন্ট মানে ডিসঅ্যাপ্রুভালে পৌঁছানোর কোনো কারণ নেই, অ্যারাইভ অ্যাট অ্যাকশনও একটা কিন্তু হবে না। যদি অ্যাকশন হতেও হতো তাহলে এখানে একটা অ্যান বসতে হতো, কারণ অ্যাকশনে এখানে এ আছে, তার আগে কিন্তু আমাদের ভাওয়েল আগে কিন্তু অ্যান বসতো, সুতরাং এটাও হবে না। তোমাকে দেখতে হবে জাজমেন্ট, অ্যারাইভ অ্যাট এ জাজমেন্ট, তার একটা সিদ্ধান্তে কিন্তু পৌঁছতে পারলো না যে এমপ্লয়ীদের নিয়ে কী করবে, সুতরাং দ্য বোর্ড মেম্বার্স কুড নট অ্যারাইভ অ্যাট আ জাজমেন্ট। নেক্সট সেট আপ ডিরেকশন, সেখানে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে হবে। ওকে, বিভিন্ন সেগমেন্ট আছে, সেগমেন্টগুলোকে সাজিয়ে গুছিয়ে রিঅ্যারেঞ্জ করতে হবে। ওকে, ইট ওয়াজ হার্ড ফর দ্য আফগানস। ওকে, দেখো এই পর্যন্ত কিন্তু ফিক্সড দেওয়া রয়েছে, এরপরে তোমাকে দেখতে হবে পি কিউ আর এস, চারটে পোর্শন, চারটে সেগমেন্ট, কোনটা আগে কোনটা পরে হবে, মানে এরপরে কোনটা কোনটা হবে। সো ইট ওয়াজ হার্ড ফর দ্য আফগানস, তারপরে লিডিং টু সাটল বা ইউনো দেয়ার প্লাইট ফার্দার ওয়ার্সেন্ড। দেখো এই যে পোর্শনটা আছে, ইট ওয়াজ হার্ড ফর দ্য আফগানস, আফগানদের পক্ষে এটা খুব কষ্টকর ছিল কি, এরপরে কিন্তু ডেফিনেটলি একটা টু আসবে এবং একটা ইনফিনিটিভ আসবে, কিন্তু টু এর পরে একটা ভার্ব আসবে, মানে এইটা করতে আফগানদের কাছে খুব, বা এটা করা আফগানদের কাছে খুব ডিফিকাল্ট ছিল, তো কোনো একটা কাজের কথা বলা হবে, তাই তো? এবং সেক্ষেত্রে দেখো এখানে একমাত্র কিউ অপশানটা রয়েছে যেখানে টু রয়েছে, কিউ অপশান রয়েছে যেখানে টু আছে এবং তারপরে উইথস্ট্যান্ড আছে, টু এর পরে ভার্ব আছে, মানে ইনফিনিটিভ দিয়ে শুরু হচ্ছে, তার মানে আমাকে বুঝতে হবে এই প্রথম পোর্শনের পরে কিন্তু আমাদের কিউ এই সেগমেন্টটা আসছে। সো ইট ওয়াজ হার্ড ফর দ্য আফগানস টু উইথস্ট্যান্ড দ্য ওয়েভ আফটার ওয়েভ অফ এনিমি অ্যাট্যাকস, এবং একমাত্র কিউ অপশানটা প্রথমে রয়েছে এই অপশানে, কিউ এস আর পি, সুতরাং আমাদের
অপশান নাম্বার এ হবে সঠিক অপশান। দেখো তোমার কিন্তু অন্যান্য সেন্টেন্সগুলো একবার দেখতে হবে ডেফিনেটলি, কিন্তু তোমাকে কি এলিমেন্ট খুঁজতে হবে, ওকে, যে মেইন যে এলিমেন্ট সেটা কি, এটা তোমার এখানে খুঁজতে হবে, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেডারেশন ওয়াজ কিন অন মেইনটেনিং অ্যান। এই যে পোর্শনটা এটা কিন্তু ফিক্সড, এরপর থেকে তোমায় দেখতে হবে PQRS এর মধ্যে কোন সেগমেন্ট কার পরে আসছে, ওকে। সো বলা হচ্ছে যে দ্য ফেডারেশন ওয়াজ কিন অন মেইনটেনিং অ্যান exclusive membership profile and thus introduced segregational policies adopted by premier organizations and invite only policy for the new entrants, causing a sudden outcry against the, দেখো এখানে যখন বলছে কজিং আ সাডেন আউটক্রাই এগেনস্ট দি, মানে কার বিরুদ্ধে, এটা কিন্তু সেন্টেন্সটা শেষ হয়নি, সুতরাং এস কখনোই কিন্তু শেষে বসবে না। তো দেখো এখানে অপশানে সি অপশানে এস আছে সবার শেষে, তার মানে সি অপশানটা কিন্তু হবে না। কিংবা এখানে বলছে দ্য ফেডারেশন ওয়াজ কিন অন মেইনটেনিং অ্যান এর পরে এখানে আছে কজিং অপশান এসে, সুতরাং এস অপশানটা সামনেও বসবে না, সবার প্রথমেও বসবে না, তার মানে অপশান নাম্বার ইও কিন্তু কাটা হচ্ছে, অপশান নাম্বার বিও কাটা হচ্ছে, কারণ দুটোতেই এস সামনে আছে, এস কিন্তু প্রথমে আসবে না, ওকে। তাহলে আমাদের হাতে অপশান পি এবং কিউ পড়ে রইল, কোনটা দিয়ে শুরু হচ্ছে এবার দেখি, অ্যান এক্সক্লুসিভ মেম্বারশিপ নাকি অ্যান সেগ্রিগেশনাল পলিসি। দেখো সেগ্রিগেশনালের আগে কিন্তু অ্যান বসবে না, কারণ এখানে এস আছে, কনসোনেন্টের আগে অ্যান বসবে না, কিন্তু এখানে এক্সক্লুসিভ ভাওয়েল আছে, এর আগে কিন্তু অ্যান বসবে, তার মানে আমাদের অপশান নাম্বার এ যেটা এখানে PRSQ আছে সেটা কিন্তু সঠিক অপশান হয়ে গেল। এইভাবে খুব সহজেই তোমরা এলিমিনেশন করে অপশান কম করে করে সঠিক অপশানে খুব ইজিলি কিন্তু পৌঁছতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, introduction of the finance bill was delayed, budget allocation for the cottage, debating over the renewal of the last years by a week as the lawmakers were busy, industry which got wasted. এবার দেখো এই যে প্রথম পার্টটুকু এটা কিন্তু ফিক্সড, তাই তো, ইন্ট্রোডাকশন অফ দ্য ফাইন্যান্স বিল ওয়াজ ডিলেড, ফাইন্যান্স বিলটা ইন্ট্রোডিউস করতে দেরি হয়েছে, ওয়াজ ডিলেড, তারপরে বাজেট অ্যালোকেশন কিন্তু হবে না, ডিলেডের পরে বাজেট অ্যালোকেশন হবে না, ডিবেটিং ওভারও কিন্তু হবে না, ইন্ডাস্ট্রিও কিন্তু হবে না, মানে দেরি হয়েছে কতক্ষণের দ্বারা, বাই আ উইক, এইটা কিন্তু হবে আমাদের প্রথম অপশান, মানে প্রথমে আমাদের কি আসছে, প্রথমে আমাদের আর অপশানটা আসছে, কিন্তু তার মানে অন্যগুলো কাটা, ওকে ভালো কথা, কিন্তু আর অপশানে দেখতে পাচ্ছি দুটো অপশান আছে, প্রথমে আর এর পরে কিউ আছে, আর এর পরে এস আছে, এটা আমাদেরকে দেখতে হবে যে কোনটা হয়, আর এর পরে এস আসে না কিউ অপশানটা আসে, ওকে। সো বাই আ উইক অ্যাজ দ্য ল মেকার্স ওয়ার বিজির পরে ইন্ডাস্ট্রি এটা কিন্তু আসছে না, ওয়ার বিজি, এখানে যে ডিবেটিং ওভার দ্য রিনিউয়াল অফ দি লাস্ট ইয়ার্স ইন্ডাস্ট্রি, সো ওয়্যার বিজি এবং তারপরে ডিবেটিং ওভার হবে, ঠিক আছে। সো ওয়্যার বিজি, তারপরে কি করতে বিজি ছিল, ডিবেটিং ওভার দ্য রিনিউয়াল, সুতরাং আর এর পরে কিউ হবে, তারপরে পি এবং তারপরে এস হবে, এই অপশন নাম্বার সি হবে আমাদের সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চেন, as the files were being arranged been lost for, okay, এইটা আমাদের ফার্স্ট পার্ট যেটা ফিক্স থাকছে, as the files were being arranged, তারপর বলছে been lost for several decades now which were believed to have into a stack, the butler came across information about several of the family heirlooms. ওকে, এই যে কথাগুলো বলা হলো এখানে তোমায় দেখতে হবে যে এই প্রথম পার্টের পরে কোন সেগমেন্টটা অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে বসছে। প্রথমে দেখো বলছে যে দ্য ফাইলস ওয়্যার বিং অ্যারেঞ্জড, মানে ফাইলগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে, তারপরে বিন লস, যেগুলো ফাইলগুলো হারিয়ে গেছে এটা কিন্তু আসছে না, ওকে। তারপরে বিং অ্যারেঞ্জড হুইচ ওয়্যার বিলিভ টু হ্যাভ, এখানে বিং অ্যারেঞ্জডের পরে হুইচ কী করে হবে, এটা কোনটা সিলেক্ট করছে, মানে সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু এটা হচ্ছে না। তারপরে বলছে ইনটু আ স্ট্যাক দ্য বাটলার ক্যাম, ওকে, এইখানে দেখো ওয়্যার অ্যারেঞ্জ, এগুলোকে সাজানো হয়েছিল কিসের ভিত্তিতে, ইনটু আ স্ট্যাক, পরপর করে সুন্দর পাইল করে সাজানো হয়েছে, দ্য বাটলার ক্যাম, এর তাহলে আমাদের অপশান নাম্বার যেটা আর সেটা কিন্তু প্রথমে হচ্ছে, অপশান নাম্বার আর প্রথমে আসছে, তার মানে অপশান নাম্বার আর কিন্তু একটা অপশানই
সামনে আছে, সুতরাং অন্য সব কটা অপশান কাটা হবে, এই একটাই মাত্র অপশান এ অপশান ঠিক হবে। একবার আমরা পুরো সেন্টেন্সটা পড়ে নিই। অ্যাজ দি ফাইলস আর বিং অ্যারেঞ্জড ইনটু আ স্ট্যাক দ্য বাটলার কেম across information about several of the family heirlooms. এবার heirlooms-এর সম্পর্কে বলা হচ্ছে which, যেগুলো were believed to have, যেগুলো কি করা হয়েছে to have lost, সুতরাং অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। Question number 18. The dissolution of the assembly in the state, okay, so the dissolution of the assembly, এটা আমাদের fixed part, first part, এরপরে কোন সেগমেন্টগুলো আসছে? The dissolution of the assembly in the state which was then was allowed by a prolonged, already marred with political instability, tug of war for seizing the power. এখানে বলছে ওয়াজ ফলোড বাই আ প্রলংড। দেখো, ওয়াজ ফলোড বাই আ প্রলংড, এটা একটা অ্যাডজেক্টিভ এবং এরপরে একটা কিছু আসা উচিত ছিল, সুতরাং কিউটা কখনই কিন্তু লাস্টে বসবে না সেন্টেন্সের। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশন আছে কিউ দিয়ে, দুটো অপশনই কাটা হয়ে গেল, তার মানে এই দুটো অপশন সঠিক নয়। ওকে, এরপরে বলছে দ্য ডিসলিউশন অফ দি অ্যাসেম্বলি ওয়াজ ফলোড বাই আ প্রলংড, তারপরে কি হওয়া উচিত? প্রলংড টাগ অফ ওয়ার, তাই তো, প্রলং টাগ অফ ওয়ার। কিন্তু এইটার পরে অ্যাসেম্বলির পরে কিন্তু এই আর আসবে না। দেখো, দ্য ডিসলিউশন অফ দ্য অ্যাসেম্বলি ইন দি স্টেট, অ্যাসেম্বলিটা কোথায় আছে? ইন দি স্টেট, রাজ্যের মধ্যে, হুইচ ওয়াজ, যে রাজ্যটা, হুইচ ওয়াজ, ওকে, এই পরে এই যে হুইচ ওয়াজ সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হলো, তারপরে কিন্তু আমাদের আর আসবে। দেখো, হুইচ ওয়াজ অলরেডি মার্ড, যেটা অলরেডি মার্ড হয়ে গেছে পলিটিক্যাল ইনস্টেবিলিটিকে নিয়ে, এবং পলিটিক্যাল ইনস্টেবিলিটি কিসের দ্বারা ফলো হলো? ওয়াজ ফলোড বাই আ প্রলং টাগ অফ ওয়ার। সুতরাং অপশন নাম্বার ডি হবে আমাদের সঠিক অপশন। বুঝতে পেরেছ? অপশন নাম্বার ডি হবে সঠিক অপশন, কারণ এখানে যেটা বলছে যে ইন দ্য স্টেট হুইচ ওয়াজ, ইন দ্য স্টেট, এমন রাজ্যে যেটা কিনা ছিল, এটা দেখো এখানে কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, সুতরাং পি অপশনটা কিছুতেই সেন্টেন্সের শেষে থাকতে পারে না, সুতরাং অপশন নাম্বার বিটাও কিন্তু কাটা হয়ে যাচ্ছিল। আমাদের হাতে অপশন নাম্বার দুটো ছিল, একটা ছিল ডি, একটা ছিল ই, এবং যেক্ষেত্রে দুটোই পি দিয়ে শুরু হচ্ছে। ওকে, ভালো কথা, পি দিয়ে শুরু হলো, তারপরে একটা জায়গাতে আর আছে, একটা জায়গায় কিউ আছে। এবার দেখতে হবে পি এর পরে আর হবে না কিউ হবে। ইন দ্য স্টেট হুইচ ওয়াজ, ওকে, যদি এটা পিউ হয় এবং পি এর পরে যদি কিউ বসাতে হয় এই অপশন অনুযায়ী, মানে হুইচ ওয়াজ তারপরে আবার ওয়াজ আসতো, তাহলে কিন্তু এটা কিছুতেই বোঝে না, কিউ কিছুতেই পি এর পরে বসতো না, সুতরাং একটাই অপশন যেটা পি আর কিউএস, এটাই কিন্তু সঠিক হতো। তাহলে বুঝতে পারলে কীরকমভাবে এলিমিনেশন করে তোমরা সবকটা অপশনকে বাদ দিয়ে সঠিক অপশনটা ইজিলি চুজ করতে পারো। নেক্সট সেট অফ ডিরেকশন বলিনি, কিন্তু এখানে তো দেখে মনে হয়েছে সেটা হচ্ছে ইডিয়ামস আছে, ব্লো অফ স্টিম, এবং ইডিয়ামের মানে তোমাদের খুঁজে বের করতে হবে। ইউ মাস্ট নট ওয়েস্ট ইউর লিজার টাইম ডুইং নাথিং, রাদার ইউ শুড এনগেজ ইউর সেলফ ইন সাচ অ্যাক্টিভিটিস দ্যাট উইল ব্লো অফ স্টিম অ্যান্ড রিচার্জ ইউ ফর দ্য ফিউচার এন্ডেভার্স। বলছে তোমার অবশ্যই টাইমটা নষ্ট করা উচিত নয় কোনো কিছু না করে, রাদার তোমার এমন কিছুতে নিজেকে এনগেজ করা উচিত, এমন কিছু কাজ যেগুলো কি করবে, উইল ব্লো অফ দ্য স্টিম অ্যান্ড রিচার্জ, তোমাকে রিচার্জ করে দেবে, যে ভবিষ্যতে তুমি সেটা কাজে লাগবে। সো ব্লো অফ স্টিম মানে কি? ব্লো অফ স্টিম মানে হচ্ছে রিলিজ সারপ্লাস এনার্জি। স্টিম কি হয়? বাষ্প বেরোয়, তার মানে কি প্রচণ্ড এনার্জিটা বাষ্প আকারে বেরোচ্ছে, তাই তো, বাষ্প এনার্জি শক্তিতে পরিণত হচ্ছে। সেক্ষেত্রে আমরা রিলিজ সারপ্লাস এনার্জি মানে হচ্ছে যে তোমার মধ্যে যে অতিরিক্ত এনার্জিটা আছে, সেই অতিরিক্ত এনার্জিটাকে তুমি বের করো তোমার লেজার টাইমে কাজের মধ্যে দিয়ে, এবং সেটা তোমার ফিউচারে হেল্প করবে। সো অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। I hope you pardon my French that I used during the serious and intense discussion we were having yesterday. আগের দিন যখন আমরা খুব সিরিয়াস এবং ইন্টেন্স ডিসকাশন করছিলাম, তার মাঝখানে আমি কিছু একটা করেছি, পার্ডন মাই ফ্রেঞ্চ, যেটা আমার করা উচিত ছিল না। পার্ডন মানে কি? ক্ষমা করার কথা বলছে, তার মানে সিরিয়াস ডিসকাশনের মাঝখানে তুমি এমন একটা কিছু করেছো যেটা তোমার করা উচিত ছিল না। এবার আমরা অপশনগুলো দেখে থাকি। এক্সকিউজ মাই টার্ডিনেস, এক্সকিউজ মাই বিহেভিয়ার আনটাইডিনেস, মাই অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, মাই ইউজ অফ ইনকারেক্ট ফ্রেঞ্চ। এখানে ফ্রেঞ্চ করার কথা তো একদমই, ফ্রেঞ্চ ইউজ করার কথা তো একদমই বলা হচ্ছে না ডেফিনেটলি, মানে বলছে সিরিয়াস ডিসকাশনের মাঝখানে আমি কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলাম।
কিছু হাসি ঠাট্টা মজা করেছিলাম, লাইট হার্টেড কিছু কথাবার্তা বলেছিলাম, সেটা আমার বলা উচিত হয়নি। সো এক্সকিউজ মাই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, ওকে, যেরকম ভাষাটা সেই সময় ব্যবহার করা উচিত ছিল না তেমন কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। সো পার্ডন মাই ফ্রেঞ্চ মানে এক্সকিউজ মাই ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। কোয়েশ্চেন নাম্বার 21, দ্য টিচার লুকড ওভার মাই হোমওয়ার্ক। ওকে, লুকড ওভার মানে হচ্ছে এক্সামিন করা, লুকড ওভার মানে হচ্ছে পরীক্ষা করা, এক্সামিন করলো আমার যে হোমওয়ার্কটা সেটা টিচার দেখলো, ঠিক আছে। I heard it on the grapevine that the vacancies are going to be increased this year for many posts. সো আমি শুনতে পেলাম অন দি গ্রেপভাইন, এটার মানে হচ্ছে কোনো কিছু গসিপ, কোনো কিছু আনঅফিসিয়াল কথা, গসিপ কানে আসা। তো সেক্ষেত্রে কি বলতে হয়, টু অ্যাকোয়ার ইনফরমেশন বাই আনঅফিসিয়াল কমিউনিকেশন, মানে অফিসিয়াল কমিউনিকেশনের বাইরে বিভিন্ন যে গ্রুপ থাকে সেখানে যে চিটচ্যাট হয়, গসিপ হয়, পিএনপিসি হয়, সেই সমস্ত কিছুর মাধ্যমে কোনো খবর জানতে পারা। সো আই হার্ড ইট অন দি গ্রেপভাইন মানে হলো আনঅফিসিয়াল ওয়েতে কোনো কিছু খবর সংগ্রহ করা। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস ভিডিও, সেটা কি হবে, দ্য প্রিজনার্স ব্রোক আউট অফ দ্য জেল। ব্রোক আউট মানে হচ্ছে ভেঙে বেরিয়ে যাওয়া, তার মানে কি, মানে পালিয়ে যাওয়া, এসকেপড করা। রেইজ তো হবে না, সারেন্ডার তো কোনো মতেই হবে না, প্রিজনার জেল ভেঙে গিয়ে সারেন্ডার করছে, একদমই হবে না। সো এসকেপড হবে, পালিয়ে গেছিলো প্রিজনার্সগুলো, যে মানে বন্দিরা কি করেছিল, বন্দিরা জেলটা ভেঙে পালিয়ে গেছিলো যখন গার্ডরা সেখানে ছিল না। সো ব্রোক আউট মানে হচ্ছে এসকেপ, পালিয়ে যাওয়া। আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো কি করে তোমরা এসবিআই প্রিলিমসে প্রিপারেশন নেবে, কোয়েশনের প্যাটার্ন কীরকম আসে এবং কোন কোন এরিয়াগুলোতে তোমাদের বেশি করে ফোকাস করতে হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালো করে বাড়িতে মন দিয়ে পড়াশোনা করার প্রিপারেশনটা নাও। এই লকডাউন সিচুয়েশনটা কেটে গেলেই কিন্তু খুব শীঘ্রই সমস্ত পরীক্ষার নোটিফিকেশন এবং পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্টগুলো কিন্তু বেরোবে, ফাইনাল ডেটস ডিক্লেয়ার করবে, সুতরাং তখন কিন্তু তোমরা সময় পাবে না। তাই এখন যে সময়টা পেয়েছো সেটাকে বাড়িতে ভালো করে ইউটিলাইজ করো, খুব ভালো করে পড়াশোনা করো, স্টে পজিটিভ, থিঙ্ক পজিটিভ, ওকে।